تدميني فأقسى سلامونه احترامات قدرمنو لیدونکو هیله ده چې روغ جوړ صحتمن اوسئ قدرمنو لیدونکو د السلام علیکم سر. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আগের দিন তো সুস্থ ছিলাম না, জ্বর ছিল, এখন একটু হালকা কাশি আছে। বলেন। কই Good evening, sir. How are you doing? Good evening, I'm fine, thank you. And what about you? I'm all right. Okay, that's great. জয়েন করেন নাই স্যার, বলেন। আপনি যে প্রেজেন্টে সিম্পল এগুলো যে করাইছিলেন ওগুলো প্র্যাকটিস করছিলাম স্যার, মেসেঞ্জার দিছিলাম, আপনি দেখছিলেন? হ্যাঁ দেখছি, সমস্যা নেই স্যার, হয়েছে এগুলা? হয়েছে। আচ্ছা স্যার, আমার একটা কথা ছিল। বলেন। স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মানে সাবজেক্ট অনুসারে ভার্বের সাথে এস বা ইএস মানে মানে কোন জায়গায় এস আর কোন জায়গায় ইএস ব্যবহৃত হয় একটু যদি বলতেন। আগের ক্লাসে বলছি তো স্যার, আরেকটু যদি বলতেন মানে তখন ওইভাবে মানে লাস্টে ভাওয়েল থাকলে ইএস আর কনসোনেন্ট থাকলে এস। ভার্বের লাস্টে যদি কনসোনেন্ট থাকে তাহলে এস, এস, আর ভাওয়াল থাকলে ইএস। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আমার কিছু সমস্যা ছিল। হ্যাঁ বলেন। স্যার, এই যে প্রেজেন্ট করার সময় তো যে ইয়েগুলো ছিল, যেমন ধরেন ইট আউট, গেট রিড অফ, এগুলা তো এইভাবেই বসায় বসে করে ফেলেছে, কিন্তু পাস্ট করার সময় এগুলো কি এইভাবেই থাকবে না এগুলো পাস্ট করতে হবে? পাস করতে হবে। পাস করছি তো, দেখেন নাই মনে, আগের ক্লাসে মনে নেই পাস করছি এগুলো। যুক্ত করা সাফার ফ্রম, টার্ন অন, টার্ন অফ, এগুলো কিভাবে পাস্ট করব? কেন টার্নকে টার্ন ইডি লাগা টার্ন বলতে পারবেন না? জি স্যার। পারবেন না মানে স্যার ভাবটারে পাস্ট করে দিতে হবে। টার্ন অফ কে টিউ আর এন আছে, ওটাকে ইডি লাগা টার্ন টার্ন বানাইতে পারবেন না? টার্ন অন টার্ন অফ বানাইতে পারবেন না? জি স্যার। স্যার বলছিলাম ভার্বকে পাস্ট করে ফেলবো না? হ্যাঁ ভার্বই তো পাস্ট হবে। আপনি ভার্বকে চেঞ্জ করবেন, খেলা তো ভার্বের সাথে, অন্য কিছু তো খেলা না। সবকিছুই ভার্ব, ভার্বের খেলা সব। যে কোনো ভাষাই হচ্ছে ভার্বের খেলা। ভার্বি ভার্ব 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 খেলা হবে শুধু ভার্ব নিয়ে, আর কিছু আর কোনো কিছু নেই ভার্ব না, মানে আর অন্য কোনো বিষয় না, শুধু ভার্ব দিয়ে খেলবো আমরা। টেন্স মানে হচ্ছে ভার্ব, ক্রিয়া। টেন্স মানে কি? ক্রিয়ার কাল না? ক্রিয়া কি ভার্ব না? জি স্যার। ভার্ব আর সময়, এটাই টেন্স। যা কিছু হবে হবে শুধু টেন্সের মানে ভার্বের সাথে।
জি স্যার। তাহলে রিপেন্ট, এটা অনুতাপ করা, এটা কি রিপেন্টেড ইডি যুক্ত করে রিপেন্টেড হবে? হ্যাঁ, তাহলে আপনি আপনাকে পড়ছি না, বলছি না আপনাদের কনজুগেশন অফ ভার্বস পড়তে গ্রামার বইয়ে পড়েন নাই আপনারা কেউ মনে হয়, তাই না? আর পড়ছি, এগুলো তো খুঁজে পাই না, অনেকগুলোর পাইছি অনেকগুলোর পাই না খুঁজে। আচ্ছা, আর একটা সহজ পদ্ধতি শিখাই দিই। আপনাদের ইন্টারনেট আছে না বাসায়? অথবা এক কাজ করেন, আপনাদের মোবাইল স্মার্টফোন ইউজ করেন? জি স্যার। স্মার্টফোনে ওই অ্যাপ ডিকশনারি আছে পাওয়া যায়, বাংলা ডিকশনারি, এক ধরনের অ্যাপ ডিকশনারি পাওয়া যায়, দেখছেন কখনো? স্যার বাংলা ডিকশনারি অ্যাপ তো নামানো আছে। ওই নামানিতে রিপেন্ট দিয়ে ইডি লাগায় যোগ করেন, দেখবেন কোন শব্দ পান কিনা, শব্দ তো পান কিনা, দেখেন তো পান কিনা। রিপেন্ট করেন, আর ইপিএনটি রিপেন্ট, রিপেন্ট কে আপনি পাস্ট টেন্স করেন, ইডি লাগায় দেখেন কোন শব্দ পান কিনা। ওটা যাচাই করার জন্য ওই ডিকশনারি ব্যবহার করবেন। ঠিক আছে স্যার। হ্যালো স্যার, বলেন। সূর্য আমাদের উত্তাপ দেয়, মানে এটা একটু ট্রান্সলেশন করলে ভালো হতো। ভালো হতো, নিজে চেষ্টা করেন তো। স্যার আমি মানে এখানে আমার সমস্যা হইতেছে, যেমন আমি আমি যেভাবে মনে করি যে দি সান গিভস আস হেট। এখন এই গিভস, এখান তো জিআইভিই গিভ, তার সাথে এস দিছে, তো আমি এখানে যদি ইএস দেই, যেহেতু ভাওয়াল আছে ই, গিভ জিআইডিই, এখানে ভাওয়েল অলরেডি, ইএস তো অলরেডি ই আছে, অলরেডি ই অলরেডি রেডিমেড আছে, তো আপনাকে ইএস তো বসানোর দরকার নাই, আপনি অটো এস বসাবেন খালি। ওকে 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 স্যার, না এর জন্য বললাম যে গিভ, এখান তো ই গিভ বানানো রেডিমেড তো ই দেওয়াই আছে, তো আপনি কেন আবার আর ইএস লাগাতে যাবেন? রেডিমেড ই ওকে দেওয়াই স্যার, আছে। ওকে জি স্যার, জি স্যার, মানে এটা একটু সমস্যা ছিল। আচ্ছা, আর দ্বিতীয়ত গিভস আস দরকার নেই, আপনি যদি সরাসরি বলেন যে হিটেড, হ্যাঁ মানে উত্তাপ দেওয়া, উত্তাপ উত্তাপ দেওয়া, আপনি আচ্ছা, সরাসরি গিভ না দিয়ে হিটেড হিট বললেও সমস্যা নাই, হিট হিট মানেও উত্তাপ দেওয়া, উত্তপ্ত, ওকে স্যার। মানে উত্তাপিত করা, উত্তপ্ত হওয়া, উত্তাপ মানে আমাদেরকে গরম করে দেওয়া, এটাই গরম হচ্ছে করে দাও, সরাসরি হিট হ্যাঁ বলতে পারেন। হিটেড, হিটেড, ওকে স্যার। হিটেড, হিটেড না, উচ্চারণ হবে হিটেড, হিটেড, হিটেড। এই যখন কি কোনো কিছুর সাথে এই ইডি কি লাগাবেন, কি ইডি লাগালে ওয়ান্টেড না, হবে না, ওয়ান্টেড, স্টার্টেড, হিটেড। ইডি লাগালে এটেড না, ইট, টিড, এভাবে উচ্চারণ করবেন। আবার স্যার হিটের সাথে তো কোনো কিছু যোগই না স্যার, হিটের ভার্ব হিটেড না, হিট হিটেড, হিটেড দিলে তাহলে স্যার, স্যার পাস্ট পার্টিসিপল হয়ে গেল না? তো কি হইলো? পাস্ট স্যার টেন্স। হিটের তো পাস্ট ফর্ম স্যার। স্যার আমি একটা প্রশ্ন করব। প্রেজেন্ট টেন্স না এটা। আচ্ছা, দুজন মিলে ঝগড়া করে না, আমাকে সাথে একজন কথা বলেন, কে কথা বলবেন এটা বলেন। বলতেছি স্যার, হিট এখানে যদি আমরা ইডি যোগ করি তাহলে তো এটা স্যার পাস্ট পার্টিসিপল হলো না। পাস্ট পার্টিসিপল হয়, পাস্ট টেন্স হয়, সমস্যা কি এখন? আপনারা কনজুগেশন অফ ভার্বটা একটু দয়া করে পড়েন, এটা না পড়ে আমাকে আমার মাথা খারাপ করেন না, আপনারা নিজের আগে পড়েন, পড়ে যদি না বুঝেন তখন আমার মাথা খারাপ করেন, সমস্যা নেই, কিন্তু কিছু না পড়ে আমার মাথা খারাপ করবেন না, কারণ এতে কিন্তু আমার সময় নষ্ট হয় নাই, কারণ ক্লাস কিন্তু এখন শুরুই করতে পারি নাই। ওকে স্যার, কনজুগেশন অফ ভার্বস নিজেরা পড়বেন, পুরোটা ফার্স্ট টু লাস্ট মুখস্থ করবেন, তারপর বলেন যে স্যার এই অংশে সমস্যা, নিজেরা পড়তেছেন না, অথচ আমারও সময় নষ্ট করতেছেন, প্লাস যেখানে আরো যারা উপস্থিত আছেন তাদেরও কিন্তু ডিস্টার্ব করছেন। আগে কনজুগেশন ভার্বস নিজের আগে পড়েন, পড়ে যদি না বুঝেন তখন বলেন, আগে পড়বেন তো। আচ্ছা, আমরা আজকে যাব কন্টিনিউয়াস টেন্সে। আচ্ছা, আজকে যাব আমরা 4 নম্বর ক্লাস। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেটা করেছি যে আমরা স্বভাবসুলভভাবে যে কাজ করি, আমি করি, আমি খাই, আমি গান গাই, আমি ঘুমাই, আমি গল্প করি, বলেন বলেন কই? স্যার আমি এমনিতে কিছু বলি নাই। আচ্ছা, এমনি
আচ্ছা, যদি কেউ প্রশ্ন না করেন তাহলে সবাই একটু মিউট করে থাকেন, আমার কথা শুনেন আগে তাহলে। ওকে স্যার। আচ্ছা, আর আচ্ছা কি বলছিলাম, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ইনডিফিনিট টেন্সে যেমন আমরা আগের ক্লাসে যেমন আমরা জেনেছি যে স্বভাবসুলভভাবে আমরা যে কাজগুলো করি, আমি করি, আমি খাই, আমি গান গাই, আমি ঘুমাই, আমি নাচানাচি করি, আমি গান করি, আমি গল্প করি, এগুলো আমরা স্বভাবসুলভভাবে করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। পাস্ট ইনডিফিনিট আমরা কি করছি, যেমন আমি খাই, এবার আমি খাইনি, এবার আমি খেয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি গল্প করেছিলাম, সব অতীতে করেছি। আর ফিউচার ইনডিফিনিট, ফিউচার ভবিষ্যতে যেটা করেছি, আমি খাবো, আমি ঘুমাবো, আমি গল্প করব, আমি পড়াশোনা করব, আমি খেলাধুলা করব, এতক্ষণ এগুলো করেছি সব ইনডিফিনিটের আন্ডারে। আজকে আমরা করবো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, এটা বলে না এই তুমি তোমার কাজ এখনো কন্টিনিউ করতেছো, বা অনেক সময় বললে এই তুমি কাজ তোমার কন্টিনিউ করতে থাকো। আমরা কথায় কথায় কিন্তু আমরা কন্টিনিউ শব্দটা কিন্তু ইউজ করি। কন্টিনিউ মানে হচ্ছে চলমান, চলতেছে, কোনো কাজ যখন চলতেছে সেটা হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ করা। এই কন্টিনিউ থেকেই আসছে কিন্তু কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এতক্ষণ কিন্তু যখন কন্টিনিউস হচ্ছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা বলছি, যেমন আমি করি, আমি খাই, আমি গান গাই, আমি ঘুমাই, আমি গল্প করি। আর কন্টিনিউয়াস টেন্সে যেটা করব, আমি এবার আমি বলবো আমি ঘুমাইতেছি অথবা আমি ঘুমাচ্ছি। এবার কিন্তু আমি বলছি না আমি ঘুমাই, এবার বলছি আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাইতেছি। আমি খেলাধুলা করছি, আমি গল্প করছি, বা আমি গল্প করতেছি, যেটা আঞ্চলিক ভাষায় করতেছি আর শুদ্ধ ভাষায় করছি। আমি গান করছি, আমি পড়াশোনা করছি, মানে এবার কিন্তু কন্টিনিউ। আমি করছি বা করতেছি, হয় করতেছি অথবা করছি। কোনো কিছু কাজ যখন আমরা করছি, এটা কন্টিনিউ করতেছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলেন, এটিও বুঝতে সমস্যা আছে কার? স্যার আরেকবার রিপিট করুন প্লিজ। আচ্ছা, বেশি রিপিট করলে হবে কি আমার গলার উপর প্রেসার পড়বে, এজন্য প্রথমবার কোন জায়গায় বুঝেন না এটা বলবেন, রিপিট করাবেন না। এখন বলেন কোন জায়গায় বুঝেন নাই। যেমন আপনি আমাকে বলেন যে এই অংশটা বুঝি নাই, রিপিট করাবেন না, কারণ সকাল থেকে ক্লাস নেই তো, গলার উপর প্রেসার পড়ে আমাদের। স্যার ইন্টারনেট প্রবলেম করতেছিল তো, রিকানেক্টিং হচ্ছিল, এজন্য আচ্ছা, কথা ক্লিয়ার সেক্ষেত্রে আসছে। যেটা করবেন, আপনার বন্ধুদের হেল্প নেবেন, আমাকে প্রেসার দিবেন না, কারণ আমি তো এমনিতেই অসুস্থ, আর সকাল থেকে ক্লাস নিতে হয়, সকাল থেকে একদম রাত 10:30 পর্যন্ত আমাদের গলার উপর খুব প্রেসার যায়, এজন্য রিপিট করার সুযোগ কিন্তু কম। এতে আপনারা মাইন্ড করলেও কিছু করার নেই, কারণ আমাদের অফিসিয়াল পারমিশন নাই আসলে রিপিট করারও সুযোগ নেই, কারণ আমাদের বলেই দেওয়া হয় যে আপনারা যতটা সম্ভব কুইকলি পড়াবেন। আমি কিন্তু তাও কুইকলি পড়াই না, চেষ্টা করি যতটা সম্ভব ধীরে সুস্থে পড়ানোর, বাট আমার অফিসিয়াল নিয়ম বলা হচ্ছে কুইকলি পড়ানোর, বাট আমি কিন্তু তাও কিন্তু কুইক পড়াই না, ধীরে সুস্থই পড়াই। কিন্তু আপনারা যদি বলেন যে রিপিট করেন, রিপিট সম্ভব হয় না, বলেন কোন অংশটা বুঝেন নাই, এটা বলতে পারবো, বাট পুরোটা রিপিট সম্ভব না। আচ্ছা, এবার তাহলে আমরা এক্সাম্পলসে চলে যাই। ওকে, এখন ধরেন এটা স্ট্রাকচারটা যদি ধরি, সাবজেক্ট am is are, verb ing, object, extension। এটা এখন দেখেন এই অংশটা বুঝতে কোথায় সমস্যা হচ্ছে, এটা দেখেন কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা। বা সাবজেক্টের পরে am is are, তারপর ভার্ব ing, তারপর অবজেক্ট। আচ্ছা, তারপর আমরা এক্সাম্পল দেখি। ধরা যাক সে একটি গান গাচ্ছে, যেটা যদি আমি বলি সেটা ধরেন সাবজেক্ট, she is singing a song, she is singing a song, সে একটি গান গাচ্ছে।
ঠিক আছে, দেখেন স্ট্রাকচারের সাথে যদি মিলিয়ে দেখেন কোনো সমস্যা আছে কিনা বুঝতে। আচ্ছা স্যার প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। শি ইজ সিঙ্গিং আ সং, স্যার সং এর আগে এ কেন বসলো? আচ্ছা, সিঙ্গিং আ সং, সে একটি বুঝাচ্ছে যে সে একটি গান গাচ্ছে, যে একটি গান গাচ্ছে, একটি বুঝাতে এ বসছে। স্যার সং তো নাউন তাই না? নাউনের আগে আর্টিকেল বসে। আচ্ছা, সে গান গাচ্ছে না, তাহলে কি করবো আমরা? ইজটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, তো আমার নটটা বলবে ইজ এর সাথে। শি ইজ নট সিঙ্গিং আ সং। She is singing a song or she is not singing a song. সে গান গাচ্ছে না। এখন যদি প্রশ্ন করি সে কি গান গাচ্ছে, তাহলে কি বলবো? ওই ইজটা সামনে চলে আসবে। Is she singing a song? Question mark. Is she singing a song? সে কি গান গাচ্ছে, মানে সে কি একটি গান গাচ্ছে? এবার যদি বলি সে কি একটি গান গাচ্ছে না, isn't she singing a song? Isn't she singing a song? সে কি একটি গান গাচ্ছে না? এবার নেগেটিভ প্রশ্ন করি, সে কি একটি গান গাচ্ছে না? প্রথমটা হচ্ছে সে কি গান গাচ্ছে, পরটা হচ্ছে সে কি একটি গান গাচ্ছে না। একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন এখানে দেখানো হচ্ছে, সে কি গান গাচ্ছে না। এখন যদি WH ব্যবহার করি আমরা, is she singing a song? ইসটা আমার যেহেতু এটা স্মল লেটার হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। প্রত্যেকটা WH এর পরে হয় অক্সিলারি ভার্ব নাহলে বি ভার্ব হয়, এটা কোনো আপনি আগেই বলেছিলাম, এটা একটু মাথায় রাখেন। এত পরে এখনো জয়েন করতেছে, এখন isn't। এখন ধরেন why is she singing a song, সে কেন একটি গান গাচ্ছে। where হচ্ছে where is she singing a song, সে কোথায় একটি গান গাচ্ছে। when is she singing a song, সে কখন একটি গান গাচ্ছে। how is she singing a song, সে কিভাবে একটি গান গাচ্ছে। why isn't she singing a song, সে কেন একটি গান গাচ্ছে না। where isn't she singing a song, সে কোথায় একটি গান গাচ্ছে না। when isn't she singing a song, সে কখন একটি গান গাচ্ছে না। how isn't she singing a song, সে কিভাবে একটি গান গাচ্ছে না। স্যার, is she singing a song, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? আপনি তো কোশ্চেন করতেছেন, দেখেন না প্রশ্ন মার্ক, এটা অ্যাসার্টিভ হয় কেমনে? প্রথমটা অ্যাসার্টিভ, একদম প্রথমটা এটা অ্যাসার্টিভ। আর কোনটা আর আপনি অ্যাসার্টিভ কেন মনে হলো কোশ্চেন মার্ক দেখার পরে? দেখতেছেন তো কোশ্চেন মার্ক দেওয়া, তো কোশ্চেন মার্ক তো হবে ইন্টারোগেটিভ। স্যার দুইটাই তো এই প্রশ্ন, তার জন্য বুঝতেছি না কোনটা ইন্টারোগেটিভ। দেখেন ভালো করে খেয়াল করেন, লাস্টে চারটা কোশ্চেন মার্ক। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কোনটারে কি বলে তার চেয়ে দেখেন আপনি অর্থ বুঝতেছেন কিনা। আইএলটিএস আপনাকে, হ্যাঁ বলেন। একটা নরমাল কোশ্চেন আর বাকিগুলো হচ্ছে WH কোশ্চেন। হ্যাঁ রাইট। আর দ্বিতীয়ত হচ্ছে গ্রামারের, আপনারা যেহেতু স্পোকেন শিখতেছেন, সো আইএলটিএস এ যখন আপনারা কথা বলবেন ওখানে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না কোনটারে কোন সেন্টেন্স বলে, তারা দেখবে আপনি কথা বলতে পারেন কিনা, আপনি অর্থ বুঝতেছেন না, ইটস ইম্পর্টেন্ট। আর কোশ্চেন মার্ক যেখানে দিচ্ছি ওটা একটু খেয়াল রাখবেন, কোশ্চেন মার্ক যেন মিস না হয়। আপনি ওটাকে কি সেন্টেন্স বলে এটা যদি আপনি জীবনেও না জানেন সমস্যা নাই, কারণ আপনি তো বিসিএস এক্সাম দিবেন না।
আইএলটিএস এক্সাম দিবেন, তো আইএলটিএস এগুলো না জানলে সমস্যা নেই, বাট বিসিএস এক্সাম দিলে লাগবে যে কোনটা কি সেন্টেন্স বলে, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা অপারেটিভ সেন্টেন্স, এটা বিসিএস এর জন্য লাগে। আইএলটিএস এর জন্য বুঝতে হয় আপনি অর্থ বুঝতেছেন কিনা আর নিজে লিখতে পারতেছেন না, ইটস ইম্পর্টেন্ট। এখন দেখেন এর মধ্যে অর্থ বুঝতে সমস্যা হচ্ছে কার, এটা দেখেন আগে। আশা করি অর্থ বুঝতে সমস্যা হচ্ছে না। কন্টিনিউয়াস টেন্সে আছে, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা যদি এটার আরেকটা एग्जांपल করব। আচ্ছা ওকে, এবার ধরেন এবার সি দিয়ে করেছি, এবার আই দিয়ে করি একটা। ধরেন আই এম, আই এর সাথে এম বসবে। ধরেন আই এম রিডিং আ নোভেল, আমি একটি উপন্যাস পড়ছি। আমি একটি উপন্যাস পড়ছি না, ঠিক আছে। রিডিং আ নোভেল, আমি কি একটি উপন্যাস পড়ছি না। am I reading a novel, আমি কি একটি উপন্যাস পড়ছি না। এটা তো আই এম, সরি আই এম হবে এখানে, আই এম আমি তো নেগেটিভ করবো, আমি তো আগে কোশ্চেন মার্কে কেন দিলাম। আই am not হবে, আগে দিব আই এম নট, আমি কি একটি উপন্যাস পড়ছি না, এটা কোশ্চেন মার্ক না, আগে নেগেটিভ করেন আই এম নট রিডিং আ নোভেল, তারপর আমি কোশ্চেন মার্ক করবো। আচ্ছা এবার দিব আপনাদের সাইডটা হচ্ছে অনেকের, এটা একটু মিউট করেন আপনারা, আমারও সমস্যা হচ্ছে, আমার মনোযোগ রাখতে পারতেছি না, দেখা যাচ্ছে আমি লিখতে যাচ্ছি আমার ভুল হচ্ছে, আপনাদের সাইডটা একটু ইয়া রাখেন আর কি। ওকে, am I reading a novel? আমি কি একটি উপন্যাস পড়ছি, মানে প্রশ্ন করা হচ্ছে। এবার আপনারা খেয়াল করেন সব সময় এম বসে না স্যার। আই এর সাথে এম বসবে, আই এর সাথে এম, হি শি রহিম করিম এগুলোর সাথে বসবে ইজ, আবার উই যদি হয় উই এর সাথে বসবে আর, কিন্তু আই এর সাথে বসবে সবসময় এম। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমি ইজ ইন শি দিছিলাম না, এখানে কি আমার এম এন্ড আই হবার কথা না, এম এন্ড আই দেওয়ার কথা, তাই না? খেয়াল করেছেন? জি স্যার। না এখন আপনারা কি বইতে দেখেন, একটা আপনাদের 29 নম্বর বইতে দেখেন এম দিয়ে একটা করা আছে, ওখানে কিন্তু এম এন্ড আই লেখা নাই, লেখা আছে কিন্তু এম আই নট। খেয়াল করেন এম এন্ড আই কিন্তু লেখা নাই, খেয়াল করেন আমি কিন্তু এটা কেটে দিচ্ছি বইতে, খেয়াল করেন ওখানে কিন্তু এম এন্ড আই দেওয়া নাই, অন্যগুলো কিন্তু ইজ ইন শি দেওয়া, আর এন টু ইউ দেওয়া, কিন্তু এম এন্ড আই দেওয়া নাই। খেয়াল করেন 29 নম্বর পেজটা সবাই একটু দেখেন, জি স্যার কোশ্চেনটা দেখেন, কিন্তু দেখেন isn't আছে, isn't he আছে, isn't he learning আছে, aren't you doing a job এটা আছে, কিন্তু দেখেন am and I নাই আছে, am I not। তার মানে আপনি I am এর ক্ষেত্রে যখন আপনি নেগেটিভ কোশ্চেনস করবেন তখন am and I বলা যাবে না, বলতে হবে am I not। So am I not reading a novel? A novel. আমি কি একটি উপন্যাস পড়ছি না। একটা কোশ্চেন করি। হ্যাঁ করেন। স্যার যখন ট্যাগ কোশ্চেন করতাম স্যার তখন তো স্যার এটা আরএন্ট আই আপনি বলতে পারেন, বাট হ্যাঁ আই বলতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আইটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। আইটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন, আপনি যেহেতু লিখতেছেন রাইটিং এ আই লিখতে হয় না, লিখতে পারেন, সমস্যা নেই, আপনি লিখতে পারেন, আই লিখলে ভুল না, বাট আপনারা তো আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস কিন্তু ইনফর্মাল এক্সপ্রেশন লিখতে হয় না, মানে আই বলা যাবে না, ওখানে এম আই নট বলাটাই উত্তম। আই বললে ভুল না, গ্রামাটিক্যালি ভুল না, কিন্তু আছে না যে ফর্মাল এক্সপ্রেশন আর ইনফর্মাল এক্সপ্রেশন একটা ক্যাটাগরি আছে, আইটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশনে পড়ে যায়, এই জন্য আইটা না দেওয়াই ভালো। তাহলে আপনি আই দিতে পারেন, এখানে যদি মনে করেন এম আই জায়গায় যদি আই দিতে চান দিতে পারেন, কিন্তু আইটা ইনফর্মাল এক্সপ্রেশন, এটা বলে রাখলাম, ঠিক আছে। আইটা আপনারা না দেওয়াই উত্তম, ক্লিয়ার। আইটা দিলে ভুল না, বাট আইটা ইনফর্মাল এক্সপ্রেশন, এর জন্য আমি আইটা রাখছি না।
কারণ যেহেতু আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস এ কিন্তু আপনাদের ইনফর্মাল এক্সপ্রেশন দেওয়া যাবে না, সব লিখতে হবে ফর্মাল রাইটিং লিখতে হবে ওখানে। আর ইনফর্মাল রাইটিং এ আপনাদের কিন্তু মার্কিং কাটা যাবে, তো ইনফর্মাল এক্সপ্রেশন লেখা যাবে না। তো আমরা এখানে ইউজ করবো এম আই নট। আপনারা যদি এখানে ইজেন্ট শি এর জায়গায় যদি ইজ শি নট লিখতেন, ঠিক আছে, ইজ শি নটও লিখলেও কিন্তু ভুল না। ইজেন্ট শি লিখছেন না, এটাকে যদি আপনারা ইজ শি নট লিখতেন ভুল হবে না কিন্তু। কিন্তু ইজেন্ট শিটা হচ্ছে প্রচলিত বেশি, এই ক্যাটাগরিটি সবচেয়ে বেশি প্রচলিত। কিন্তু ওই এম এন্ড ক্ষেত্রে এম এন্ড আইটা হয় না, ওটাকে এম আই নট ইউজ করতে হয়। ঠিক আছে স্যার। তবে আর এন্ড আইটা আপনারা ওই ফর্মাল রাইটিং এ ব্যবহার করেন না, আপনারা স্পোকেনে ব্যবহার করেন, সমস্যা নাই, বাট ফর্মাল রাইটিং এ আর এন্ড আইটা ব্যবহার করেন না। আর আই এর সাথে আর লাগানো আমার নিজেরও পছন্দ না, ঠিক আছে। এম আই নট, এটা তো পরে দিব আমি। আচ্ছা, am I reading a novel? খেয়াল করেন এম এন্ড আই কিন্তু ভুলে বসেন না, আমি কিন্তু এম এন্ড আইটা কেটে দিয়েছি, সো আপনারা একটা দিবেন এম আই নট, এটা একটু খেয়াল রাখবেন। Why am I reading a novel? কেন আমি একটি উপন্যাস পড়ছি। Where am I reading a novel? কোথায় আমি একটি উপন্যাস পড়ছি। When am I reading a novel? আমি কখন একটি উপন্যাস পড়ছি। How am I reading a novel? আমি কিভাবে একটি উপন্যাস পড়ছি। Why am I not reading a novel? কেন আমি একটি উপন্যাস পড়ছি না। Where am I not reading a novel? কোথায় আমি একটি উপন্যাস পড়ছি না। When am I not reading a novel? কখন আমি একটি উপন্যাস পড়ছি না। How am I not reading a novel? আমি কিভাবে একটি উপন্যাস পড়ছি না। ঠিক আছে, এভাবে করবেন। ঠিক আছে, একটু খেয়াল করে, এই দুটা কিন্তু দুই রকম, খেয়াল করে। এইটার জন্য কিন্তু আমি দুটা করাইলাম, সাধারণত আমি একটা করাতে চেয়েছিলাম, কিন্তু এম আসতে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কেউ যদি আর দিয়েও করেন সমস্যা নাই, আর দিয়ে করলেও সমস্যা নাই, উই এর সাথে আর। কিন্তু এখানে দেখেন এম এন্ড আই কিন্তু একটু এই জায়গাটা অনেকে ভুল করে বসেন, অনেকে এম এন্ড আই দিয়ে নেন, এটা হবে এম আই নট, এটা একটু মাথায় রাখেন। এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো আমি একটু বোর্ড করে দিচ্ছি যাতে আপনাদের একটু চোখে পড়ে, এগুলো একটু খেয়াল রাখেন। অন্যগুলা সমস্যা নেই, এটাতে সমস্যা নেই, বাট এই এম আই এম চলে আসলেই একটু খেয়াল সতর্ক হতে হবে আমাদের, বিশেষ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। অন্য জায়গায় সমস্যা নেই, অন্য সব যা আছে সব ঠিক থাকবে, খালি প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই এম দিয়ে আসলেই, এই আই এম এই বিষয়টা আসলে একটু সতর্ক হতে হয় আমাদের। ঠিক আছে, এটা খুব সতর্কতার সাথে একটু দেখেন। আচ্ছা, এখন বুঝতে তো সমস্যা নেই অংশটা। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস মোটামুটি এখানে থামবো। আপনি জাস্ট 29 নম্বর পেজটা একটু সবাই একটু দেখেন, 29 পেজ। ওখানে কয়েক মিনিট একটু সময় দেন, 29 নম্বর পেজটাতে একটু সময় দেন, 29, কারণ যেহেতু একটু ডিফারেন্ট একটা ডিফারেন্স পেয়েছি আমরা এম এর একটা ব্যবহার। এখানে দেখেন আর এন্ড ইউ আছে, আর কেউ যদি বলেন যে আর ইউ নট ইউজ করতে চান সেটাও হবে, সমস্যা নেই, কিন্তু ওই এম 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 আই এম এন্ড আই এইটা একটু খেয়াল রাখেন, এম এন্ড আই ব্যবহার করা যাবে না। বলেন জাহিদ হাসান, বলেন। স্যার দেখছে যে আই এম নট, এখানে অনেক জায়গা আছে যে এটা বাদ দিয়ে দিছে, তাকে এটা কিভাবে পড়বো। আই এম নট, জি জি, মানে আই এম এম এর এটা নাই। আচ্ছা, আই এন্ট, জি জি, আই এটা এন্ট কিভাবে বলে পড়বো। এটা কোন, মানে এ আই এন টি এন্ট, এটা এরকম বলে না, এরকম বুঝাচ্ছেন কি, আই এন্ট বুঝাচ্ছেন। আচ্ছা, ওটা হচ্ছে আপনি এন্ট, আচ্ছা বুঝছি আমি। জি, বলতে যে
আই এম ডুইং দ্য ওয়ার্ক, মানে আই এন্ট দেওয়া, এটা তো একটু উচ্চারণটা বললে আর কি ভালো হবে। এটা দেওয়া না, আই এন্ট বলে, বাট আপনারা এটা ইউজ করেন না। ফর্মাল রাইটিং এ আই এন্ট বলা যাবে না, আই এম নট বলবেন, ঠিক আছে? আই এন্ট এটা ইনফর্মাল এক্সপ্রেশন, এটা শিখে রাখেন। আই এন্ট মানে হচ্ছে আই এম নট, কিন্তু আই এন্টটা ফর্মাল রাইটিং এ ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখেন। যারা আইএলটিএস পরীক্ষা দিবেন ওখানে গিয়ে যদি আই এন্ট বলেন সমস্যায় পড়বেন, কিন্তু আই এন্ট হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন। বলেন। আই এন্ড এটা কি স্যার ইংলিশের আঞ্চলিক ভাষা? আঞ্চলিক ভাষা না, মনে করেন আপনারা বন্ধু বান্ধবের সাথে একটু শর্টকাট ইউজ করতে চান না, মনে করেন বন্ধু বান্ধবের সাথে এক ধরনের ভাষা ইউজ করেন, সংক্ষিপ্ত রূপ, আর মুরব্বীদের সামনে আরেক ধরনের ইউজ করেন না? জি স্যার। তাই না? এরকম মানে একটু ইনফর্মাল মানে উচ্চারণ আর কি। মুরব্বীদের সামনে যেমন আমরা একটু রয়েছে কথা বলি না, কিন্তু আপনি যখন আইএলটিএস এক্সামে দিবেন তখন আপনার সামনে যিনি এক্সামিনার থাকবেন উনি কিন্তু বলতে গেলে আপনার মুরব্বী, একজন শ্রদ্ধেয় মানুষ, তার সামনে যদি এই ধরনের ওয়ার্ডস ইউজ করেন উনি কিন্তু খুশি হবেন না। আপনি জানেন আপনি ইংরেজি বলতেছেন, না জেনে না বুঝে বুঝতেছেন, বাট তারপরও উনি কিন্তু খুশি হবেন না, কিন্তু এই জন্য একটু সতর্ক থাকবেন। যেমন আই এইট, আই ওয়ানা, আই গোয়ানা এগুলা ইউজ করবেন না, এগুলা নিজের বন্ধু বান্ধবের মধ্যে ইউজ করেন, সমস্যা নাই, বাট আইএলটিএস এক্সামে ফর্মাল এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। বিশেষ করে রাইটিং এ তো অবশ্যই, রাইটিং এটা ব্যবহারই করা যাবে না, আই এইট ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। আই অ্যাম নট ইউজ করতে হবে। কথা বলার সময় আপনি বন্ধু বান্ধবের সাথে ইউজ করেন আই এন্ট, কিন্তু ফর্মাল সিচুয়েশনে এগুলো ব্যবহার করবেন না। আচ্ছা, মেহেদী হাসান বলেন। আর isn't he learning English at ATMs আছে, তো এখানে যদি ফর্মালি ইজ হি নট ইউজ করি তাহলে তো অসুবিধা হবে না? কোনো সমস্যা নাই, ইউজ করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। 29 সবাই একটু সময় দেন, কারণ এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আইএম এর একটা ঝামেলা আছে, তো এই জন্য এটার জন্য একটু এখানে একটু সময় দেন সবাই। স্যার বলেন। একটা কোশ্চেন ছিল, হি ইজ লার্নিং এট এটিএমস। স্যার এটিএমস এর আগে এট কেন আসলো স্যার? আচ্ছা, তা আপনি কি বসাতে চাচ্ছেন? ইন মানে স্যার এট কখন বসে, আমার প্রশ্ন স্যার এটা। আচ্ছা, এটা ঠিক আছে, এটে বলবো, বাট আপনি কি ইন বসাতেন কিনা, মানে আপনি ইন বসালে ভালো হতো কিনা, মানে আপনার মতামত চাচ্ছি আর কি। আমার না, আপনি ভুল বলেন, আপনি আপনার অ্যান্সার আমি দিব, বাট আপনি ইন যদি দিতেন কোনো সমস্যা হতো কিনা, আপনি ইনের পক্ষে কিনা? স্যার ইন দিলে তো সেক্ষেত্রে দেওয়া লাগবে, হি ইজ লার্নিং ইংলিশ ইন দা এটিএমস। না না, ব্যাপারটা সেরকম না, দা দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না, ইন দিলে কিন্তু ভুল না। আসলে একটু একটা জিনিস বুঝে নেন, আপনারা মনে করেন আমি ধরেন বাংলাদেশে ঢাকায় থাকি, তাহলে কি বলবেন? আই লিভ এট ঢাকা ইন বাংলাদেশ। ছোট জায়গার জন্য আমরা এট ইউজ করি, তাই না? আর বড় জায়গার জন্য ইন ইউজ করছি। এখন মনে করেন এটিএমস তো ঢাকায় অবস্থিত, এই জন্য এটিএমস তো ছোট্ট একটা জায়গা, আর ঢাকা তো বড় জায়গা না। এটিএমস ইন ঢাকা, এটা সেন্টেন্সে যদি আমি পুরো করি, হি ইজ লার্নিং ইংলিশ এট এটিএমস ইন ঢাকা, সে ঢাকায় এটিএমস এ শিখতেছে। তার মানে ইনটা বসতেছে ঢাকার সাথে, ঢাকা যেহেতু বড় জায়গা এই জন্য হচ্ছে ইন, আর এটিএমস তো ছোট একটা জায়গা এই জন্য হচ্ছে অ্যাট। এই হিসাবে এখানে অ্যাট বসেছে। আর কেউ যদি বলেন যে হি ইজ লার্নিং ইংলিশ ইন এটিএমস, যদি কেউ বলে ভুল হবে না, কারণ আমেরিকানরা ইন ব্যবহার করবে, ব্রিটিশরা বড় জায়গা ছোট জায়গা সবার ক্ষেত্রে একটু অ্যাট আর ইন এর ব্যবহারটা রাখেন। ছোট জায়গার জন্য বলে অ্যাট, বড় জায়গার জন্য বলে ইন। আর আমেরিকানরা দুই জায়গায় ইন ব্যবহার করবে, যেমন ধরেন হি ইজ লিভিং ইন ঢাকা ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমেরিকানরা বলবে। আর ব্রিটিশরা বলবে হি ইজ লিভিং অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, মানে বড় জায়গার জন্য ইন, ছোট জায়গার জন্য অ্যাট। এটা হচ্ছে ব্রিটিশদের রুলস। আর আমেরিকানদের রুলস হচ্ছে দুইটাইতেই ইন ব্যবহার করবে, হি ইজ লিভিং ইন ঢাকা ইন বাংলাদেশ, দুটোই কারেক্ট।
আর আপনি সাধারণত ছোট জায়গার জন্য, হ্যাঁ বলেন। সাধারণত কি স্যার প্রতিষ্ঠানের সামনে স্যার অ্যাড হয়? প্রতিষ্ঠানের জন্য বোঝানো না, এটা বোঝাচ্ছে ছোট একটা জায়গা। এটিএম ছোট জায়গা না, মৌচাকে ছোট্ট একটা অফিস, মৌচাকে ছোট্ট একটা অফিস না, মাত্র কয়েকটা 4-5টা ক্লাসরুম ওখানে, তাই না? তারপর ছোট একটা অফিস রুম, ছোট্ট একটা বিল্ডিং এর মধ্যে একটা এটিএম অফিস, ছোট জায়গা না। আর মৌচা কত বড় একটা জায়গা, মৌচা গেলে এলাকায় না, এটা মানে বড় জায়গার একটা ছোট একটা অংশ, এই জন্য অ্যাড বসে। বড় জায়গার ছোট জায়গার জন্য অ্যাড বসে, এটা কোনো প্রতিষ্ঠানের জন্য অ্যাড বসে নাই। হি ইজ লার্নিং ইংলিশ এট এটিএমস ইন মৌচাক। হ্যাঁ, ইন মৌচাক, রাইট। বড় জায়গার জন্য ইন, আর ছোট জায়গা দেখে অ্যাড। ওকে স্যার। স্যার কই বলেন। স্যার যে হির সাথে এস যোগ কেন হলো, যে হিজ লার্নিং ইংলিশ অ্যাট এটিএমস, হি এর সাথে তো ইজি বসবে, হি এর সাথে তো এম বসবে না তো। হি ইজ স্ট্রাকচারটা দেখছেন না, হি এর সাথে ইজ বসবে। ও তাহলে স্যার এটা ইজ ভুল হয়েছে না? ওকে স্যার, হি এর সাথে ইজ, হি এর সাথে ইজ, হি এর সাথে ইজ, তারপর নাদিয়া, সাদিয়া, রহিম, কামাল, মানে যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সবগুলোর সাথে ইজ বসবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার আমার একটা এক্সপ্লেন করা ছিল, আমি একটা জিনিস বুঝতেছি এটা কিভাবে হবে। যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক, এখানে আমি কাজ করতেছি, এর জন্য আই এমটা সংক্ষিপ্ত হয়ে আই এম হয়ে গেছে। আর এটা কোশ্চেন করার ক্ষেত্রে আই এম ফুল মিনিং হয়েছে, এটা কি এরকম? আচ্ছা, এখানে সংক্ষিপ্ত করে, যদিও বইতে সংক্ষিপ্ত আছে, আপনি এটা সংক্ষিপ্ত দিবেন না, আপনি আই এম করে ফেলেন এটাকে। বইতে আই এম করলে সমস্যা নাই, কোশ্চেনের ক্ষেত্রে অথবা করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ, কোনো সমস্যা নাই, ওই আই এমটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, বাট আপনি এভাবে লিখবেন না। বইতে আছে যেটা, এটা ঠিকভাবে দেওয়া নেই, এটা ফর্মাল রাইটিং এ শর্টকাট ফর্ম ইউজ করতে হয় না, আপনি এটাকে এম করে দেন। এম, আচ্ছা ওই এম এরই সংক্ষিপ্ত করা আছে, বাট আপনারা কেউ সংক্ষিপ্ত করবেন না। ওকে ঠিক আছে। তাই না? বইতে যেটা আছে ওটা যদি ভুল থাকে তার অর্থ এই না যে আমরা ওইটাই শিখতে হবে, আমাদের সংশোধন করার সুযোগ আছে, তো আমরা সংশোধন কেন হব না? ফর্মাল রাইটিং এ সবসময় ফুল ফর্ম ইউজ করতে হয়, শর্টকাট ফর্ম ইউজ করতে হয় না। এটা শিখে রাখেন কিন্তু সবাই, ঠিক আছে? এবং এখন থেকে এটা একটু চর্চা করেন, কারণ আইএলটিএস এক্সামে কিন্তু শর্টকাট ফর্ম কিন্তু ভালো চোখে দেখবে না। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। স্যার বলেন। হি হিজ আছে, এখানে হ্যাজ লেখা আছে আর কি, এটাও ওটার মতো হবে, আই এম এর মতো? হ্যাঁ, হি এর সাথে অ্যাজ, ইজ, হ্যাঁ হবে তো। হি, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ইজ হবে। না, বলছিলাম বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে, এখানে তো এইচ এর পরে এস লেখা আছে, এটা কি হি? মানে ওই হি ইজটারে সংক্ষেপে লিখছে। জি জি স্যার, ওটাই প্রশ্ন করছিলাম আর কি, মানে হি ইজ হবে না এখানে যেভাবে আছে সেভাবে হবে? না, বইতে সংক্ষেপে দেওয়া আছে, আসলে এটা ইজ বানাবেন আপনি। জি বইতে জি, ঠিক আছে দেওয়া আছে, বইতে ভুল দেওয়া নাই, বাট সমস্যা হচ্ছে ফর্মাল রাইটিং এ শর্টকাট ফর্ম ইউজ করতে দেওয়া না, এটাকে ইজ বানায় দেন, হি ইজ বানায় দেন সবাই। তারপরে নিচে আছে ইউ, ইউ আর এর জায়গায় ইউ রে আছে আর কি, ওটাও ইউ, হ্যাঁ ইউ রে আপনি ইউ আর বানায় দেন। জি ওকে স্যার। মানে শর্টকাট ফর্ম ইউজ করতে হয় না ফর্মাল রাইটিং এ, ঠিক আছে? ওকে জি স্যার, ওকে। আচ্ছা, পরেরটায় চলে যাই। বইতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে একটু ভুল আছে, ঠিক আছে? এজন্য আমাদেরকেও একটু সতর্ক থাকতে হবে। আর ফর্মাল রাইটিং এ কখনো শর্টকাট ফর্ম ইউজ করবেন না, এটা কিন্তু আমি বারবার কিন্তু বলবো না, ঠিক আছে? ফর্মাল রাইটিং এ কখনো শর্টকাট ফর্ম ইউজ করবেন না, ইলাবোরেট ফর্ম ইউজ করবেন। আচ্ছা, তো এখন আমরা সেকেন্ড যেটা যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস গেলাম, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসে যেটা করব আমরা, এতক্ষণ কিন্তু আমরা বলতেছিলাম করছি, আমি কখন করছি, এখন করছি। যেমন এই মুহূর্তে আমি কি করতেছি, একটা কন্টিনিউ করতেছি, একটা কাজ কিন্তু কন্টিনিউ করছি। ধরেন আমি আপনাদেরকে কি পড়াচ্ছি, কখন পড়াচ্ছি? এখন। আপনারা কি করতেছেন? শিখতেছেন। কখন শিখতেছেন? এখন শিখতেছেন, এখন শিখতেছেন। তার মানে কি, এখন আমরা কিন্তু সবাই আমরা দুই পক্ষই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে আছি। প্রেজেন্ট বর্তমান, কন্টিনিউ একটা চলমান চলতেছে। তার মানে আমরা দুই পক্ষই, টিচার এবং ছাত্রছাত্রী যারা আছেন সবাই কিন্তু আমরা এখন কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই আছি। এখন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে এরকম, যেটা অতীত হয়ে গেছে। ধরেন এই যে একটু আগে আমার সাথে কিন্তু অনেকে লেভেল 2 করেছেন, আপনাদের মধ্যে অনেকেই করেছেন লেভেল 2 একটু আগে। আপনি ধরেন 7টার সময় ধরেন অতীত যদি আমরা ধরি, আপনারা আমার সাথে অনেকেই
লেভেল 2 করছিলেন মানে কন্টিনিউ করছিলেন, অতীতে কোনো কাজ যদি যখন কন্টিনিউ থাকে ওটাকে বলি আমরা পাস্ট কন্টিনিউয়াস। এতক্ষণ বর্তমানে কন্টিনিউ, ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে যখন কোনো কাজ ওটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যেমন 7টার সময় আপনারা অনেকেই কিন্তু আমার সাথে লেভেল 2 ক্লাস করছিলেন মানে এখন কিন্তু করতেছেন না, করছিলেন মানে অতীতে কোনো কাজ আপনি কন্টিনিউ করতেছিলেন। অতীতে কোনো কাজ যখন কন্টিনিউ করেন ওটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এইটুকু বুঝতে সমস্যা আছে কার? আবার বললেন না পুরোটা স্যার প্রথম থেকে বুঝা, প্রথম থেকে না, যে অংশ বুঝেন না ওইটুক, ঠিক আছে? জি স্যার। বুঝছেন তো সবাই? ওকে জি স্যার। অলরাইট, তাহলে এটা আমরা স্ট্রাকচারে চলে যাই। অতীতে কোনো কাজ কন্টিনিউ যখন হচ্ছে, তখন এটা ধরেন পাস্টে যেমন ধরেন সাবজেক্ট আগেটা দিছিলাম যেমন এম ইজ আর, এটা দিব ওয়াজ ওয়ার, এম ওয়াজ আর হচ্ছে ওয়ার, ওয়াজ ওয়ারের পরে প্লাস ভার্ব, ভার্বের শেষে ছাড়তে হবে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে? এটা ধরেন আমাদের স্ট্রাকচার। এখন মনে করেন এখন যদি আমরা এইভাবে দেই যে সাবজেক্ট ধরেন গতকাল আমরা ক্রিকেট খেলছিলাম, গতকাল আপনারা মাঠে হয়তো ক্রিকেট খেলা একটানা খেলতেছিলেন, অতীতে কোনো কাজ কন্টিনিউ করে যাচ্ছিলেন, গতকাল আমরা ক্রিকেট খেলছিলাম, তাহলে কি বলবো? উই আর কিন্তু না, আমরা কিন্তু আর না মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাই, কিন্তু আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার, উই ওয়ার প্লেইং ক্রিকেট, আই সাথে আইএনজি ক্রিকেট yesterday, গতকাল আমরা ক্রিকেট খেলছিলাম, we were playing cricket yesterday। এটা হচ্ছে ধরেন আমাদের স্ট্রাকচার মানে আমাদের সেন্টেন্স। এখন যদি বলি যে আমরা গতকাল ক্রিকেট খেলছিলাম না, নেগেটিভ, we weren't playing cricket we yesterday, weren't না বললাম না, শর্টকাট ফর্ম দেওয়া যাবে না, বইতে শর্টকাট ফর্ম থাক, বইতে শর্টকাট ফর্ম থাক, আমরা শর্টকাট দিব না। we were not playing cricket yesterday, we were not playing cricket yesterday। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন যদি প্রশ্ন করি were you playing cricket yesterday, were you playing cricket yesterday, গতকাল কি আমরা ক্রিকেট খেলছিলাম? আর গতকাল কি আমরা ক্রিকেট খেলছিলাম না? তাহলে এবার কিন্তু were you not ও বলতে পারি, weren't we বললেও সমস্যা নাই, এবার কিন্তু ওয়ারেন্ট বললেও সমস্যা নেই। বাট ওয়ারেন্টি হচ্ছে আপনার বেশি জনপ্রিয়, মানে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ওয়ারেন্ট উইটাই বেশি জনপ্রিয়। কেউ যদি ওয়ার উই নটও বলেন ভুল হবে না। সো ওয়ারেন্ট উই প্লেইং ক্রিকেট, ওয়ারেন্ট উই প্লেইং ক্রিকেট ইয়েস্টারডে, আমরা কি গতকাল ক্রিকেট খেলছিলাম না? এটা হচ্ছে আমরা কি ক্রিকেট খেলছিলাম, আর এবার বলছি আমরা কি ক্রিকেট খেলছিলাম না। তো ডাবলএইচ এ যদি যাই, আচ্ছা এখানে আমরা ওয়াটাকে, এটা যেহেতু অক্সিলারি ভার্ব, এটাকে আমরা বোল্ড করলাম, এটা ওয়ারেন্ট। দেখেন why were we playing cricket yesterday, আমরা কেন ক্রিকেট খেলছিলাম। why we playing cricket yesterday, আমরা কোথায় গতকাল ক্রিকেট খেলছিলাম।
when we playing cricket yesterday, আমরা কখন গতকাল ক্রিকেট খেলছিলাম, মানে ক্রিকেট খেলছিলাম। how were we playing cricket yesterday, আমরা কিভাবে গতকাল ক্রিকেট খেলছিলাম। আর নেগেটিভ হচ্ছে why weren't we playing cricket yesterday, আমরা কেন গতকাল ক্রিকেট খেলছিলাম না। why weren't we playing cricket yesterday, তার মানে হচ্ছে গতকাল আমরা কোথায় ক্রিকেট খেলছিলাম না। when weren't we playing cricket yesterday, আমরা গতকাল কখন ক্রিকেট খেলছিলাম না। how weren't we playing cricket yesterday, আমরা গতকাল কিভাবে ক্রিকেট খেলছিলাম না। ঠিক আছে, এই অংশটা দেখেন। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনার বইতে একটু সময় দেন, আর কোনটার সাথে ওয়াজ হবে, কোনটার সাথে ওয়ার হবে, এটা একটু দেখেন বইতে। আই এর সাথে কিন্তু আর ওয়াজ কখন ব্যবহার হয় আর ওয়ার কখন ব্যবহার হয়, ওইটাই তো বইতে দেখতে বললাম। তো আই এর সাথে ওয়ার হবে শুধু প্লুরালের সাথে, প্লুরাল, তারপর ইউ থাকলে ওয়ার হবে, ইউ সিঙ্গুলার সাথে প্লুরালের সাথে ওয়ার হবে। এখন বইটা দেখেন আপনারা, 30-31টা একটু দেখেন। তাহলে কি স্যার সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার এবং প্লুরালের সাথে প্লুরাল হয়? হ্যাঁ, এখন 30-31টা দেখেন, ওটা বিভিন্ন ভাবে বলা আছে। হি এর সাথে কিন্তু ওয়ার্ড লেখা না, হি এর সাথে কিন্তু ওয়াজ, কারণ এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আবার আই এর সাথে ওয়াজ, এটা সিঙ্গুলার। আবার ইউ এর সাথে ওয়ার, উই এর সাথে ওয়ার। এখানে অন্তত 5 মিনিট সময় দেন সবাই। স্যার ইউ এর পরে কি ওয়াজ হয়? না না, ইউ এর পরে ওয়াজ হবে না, ওয়ার। ওটা সিঙ্গুলার হইলেও ওয়ার, প্লুরাল হইলেও ওয়ার। এই জিনিসগুলো কিন্তু খুব সেনসিটিভ। আপনারা যখন স্পোকেন ইংলিশে কোথায় ওয়াজ, ওয়ার, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, জানতে হবে আপনাদের। স্যার যে ওয়াজ ওয়ার্কিং ইন ঢাকা, এটা মানে সাবজেক্ট আছে না, ইউ ওয়াজ না, ইউ ওয়ার। এই যে ওয়াজের আছে না, পরবর্তী পৃষ্ঠায় 2 নাম্বার লাইনে, এটা মানে সাবজেক্ট দিছে না। আচ্ছা, কত নাম্বার বলেন তো? স্যার এটা হচ্ছে আছে ইন্টারোগেটিভটা। আচ্ছা আচ্ছা, ওইটা 31 নাম্বার পেজে, তাই না? জি 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 স্যার। আচ্ছা, ওখানে আপনারা একটা হি লাগাই দেন, ওয়াজ হি বলেন। হি ওয়াজ নট দেওয়া আছে না, হি ওয়াজন্ট, ওটার ওয়াজ হি লেখেন, ওয়াজের পরে হি লেখে দেন। ওয়াজ হি, আবার ওয়াজন্ট হি। ওয়াজন্ট হি না তো ওয়াজ নট, হ্যাঁ ওয়াজন্ট হি বলেন। এটা তো কোশ্চেন করতেছে, সো কোশ্চেন করার সময় আপনি শর্টকাট ফর্ম ইউজ করতে পারবেন। বাট অ্যাসার্টিভে থাকলে, মানে বিবৃতিমূলক থাকলে আপনি শর্টকাট ফর্ম ইউজ করতে পারবেন না। আবার একটু পরে পরে লাইন কেটে যাবে, আচ্ছা সমস্যা নাই, আপনারা জাস্ট আগে দেখেন এটা। আর বইতে যে শর্টকাট ফর্ম গুলো আছে, এগুলো আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। স্যার শর্টকাটটা কি লেখার সময় পরিহার করব, বলার সময় কি বলবো? বিশেষ করে আবার বলার সময়ও কিছু ব্যাপার আছে, যেমন আই ডোন্ট বলতে পারেন সমস্যা নেই, আই কান্ট বলতে পারেন, আই শুডন্ট বলতে পারেন। আবার কিছু কিছু শর্টকাট আছে বলার সময় বলা যাবে না, যেমন আই ওয়ানা, আই গনা,
আই শুডা, আই হাফটা, মানে এইরকম কিছু শর্টকাট আছে না একদম ইনফর্মাল টাইপের, একেবারে ইয়ার, যেটা অনেক সময় একদম মানে ভালো চোখে দেখা হয় না আর কি, এগুলো আবার ইউজ করা যাবে না ফর্মালে। আপনি বলার সময় যে আই ডোন্ট বলেন, আই কান্ট বলেন, সমস্যা নাই, কিন্তু আই ওয়ানা, গনা এগুলো আবার ব্যবহার করা যাবে না। যেমন গোয়িং টু কে আপনি বলতেছেন গনা, ওয়ান টু কে বলতেছেন ওয়ানা, এটা বলা যাবে না। স্যার বলার সময় শর্টকাট বলা যাবে, কিন্তু স্যার লেখার সময় শর্টকাট লেখা যাবে না, এটাই তো নাকি স্যার? লেখার সময় শর্টকাট লেখা যাবে না, বলার সময় শর্টকাট না বলাই ভালো। যদি বলতেও চান আই ডোন্ট, আই কান্ট বলতে পারবেন, বাট এই যে আই ওয়ানা, গনা মানে আছে না একবারে বিকৃত করে ফেলি যে আমরা, মানে যেসব শর্টকাট একবারে বিকৃত হয়ে যায়। যেমন ওয়ান টু, যদি ওয়ানা বলেন, ওয়ানার মধ্যে তো ওয়ান টুর কোনো অস্তিত্বই নাই। গোয়িং টু কে আপনি গনা বলতেছেন, জি স্যার, গনার মধ্যে তো গোয়িং টুর অস্তিত্বই নাই, ওইসব শর্টকাট বলা যাবে না। আই ডু নট কে আই ডোন্ট বলেন, এখানে তাও ডু নট এর অস্তিত্ব আছে। আই ক্যান নট কে আই কান্ট বলেন, ক্যান নট এর তাও অস্তিত্ব আছে, বাট ওয়ানা, গনার মধ্যে তো কোনো অস্তিত্বই নাই, গোয়িং টুর কোনো অস্তিত্ব নেই ওয়ানার মধ্যে, গনার মধ্যেও গোয়িং টুর অস্তিত্ব নাই, এইরকম শর্টকাট আবার বলা যাবে না। স্যার তাহলে স্যার বেটার এটা শুনতে স্যার অন্যরকম লাগে। স্যার বেটার হয় কি তাহলে কোনো মানে শর্ট ফর্ম বলবো না, লিখবো না, এটাই রিস্ক ফ্রি হবে। আইএলটিএস এর আগ পর্যন্ত শর্টকাটই অ্যাভয়েডই করেন, কারণ আইএলটিএস এর যে ভুল ধরে তো ছোট ছোট খুঁত ধরে, ওই খুঁতে তাহলে দেওয়া এটাই দরকার বেটার কি। হবে। হ্যাঁ, আই ডু নট বলেন, আই ক্যান নট বলেন, কোনো সমস্যা নাই। আইএলটিএস পাস করে নেন, তারপর যত ইউজ বুঝি দ্য ওয়ার্ডস ইউ নিড, এগুলা কি ইউজ বুঝি নাই। স্যার ইউজ দ্য ওয়ার্ডস ইউ নিড, এগুলা যে কি সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে এখানে? হ্যাঁ, মানে এগুলোতে আপনি সেন্টেন্স করবেন, যেমন টিচিং আছে আই এম টিচিং, গিভিং আছে আই এম গিভিং, মানে স্যার এরকম। যেমন আই ওয়াজ থ্রোয়িং, আই ওয়াজ থ্রোয়িং আ বল, was- আমি একটি বল থ্রো করতেছি বা ছুঁড়ে মারতেছি। আই ওয়াজ টিচিং ইংলিশ, আমি স্যার একটি এগুলো ইংলিশ তো এগুলো শেখাচ্ছিলাম। থাকবে, কিন্তু অক্সিলারি ভার্বটা এগুলোকে পাস্ট হবে না। পাস্ট হবে না, পাস্ট তো হবে না এগুলো, কারণ এগুলো তো অলরেডি আইনজি করে দেওয়া আছে। ওয়াজ ওয়ার না, ওয়াজ ওয়ার যারা যুক্ত করা হচ্ছে তো, মানে এগুলো স্যার তো চেঞ্জ হবে না। ভার্ব, স্যার এই সাবজেক্ট ভার্বগুলো করার পাস্ট হবে, তারপর এগুলো হবে না স্যার? হ্যাঁ, ওয়াজ ওয়ার বসায় তারপর এগুলোকে বসায় দিবেন ডিরেক্ট। আইনজি তো করাই আছে রেডিমেড, সো এগুলো জাস্ট বসায় দিবেন ওয়াজ ওয়ারের সাথে। জি স্যার। আর কোল্ড অর্থ কি? কোল্ড কোনটা? কোল্ড মানে তো ঠান্ডা, এখানে স্কোল্ড পাচ্ছেন না। স্কোল্ড মানে বকাবকি করা, স্কোল্ড মানে বকাবকি করা। স্যার হ্যাভিং মানে কি? হ্যাভিং মানে এখানে খাওয়া বোঝাচ্ছে হয়তো, খাওয়া পান করা। স্যার গেটিং ম্যারিড বা গেটিং অ্যাডমিট টু, এগুলো কি ব্যবহৃত হচ্ছে এখানে? গেটিং ম্যারিড হচ্ছে বিয়ে করা, বিয়ে আমি বিয়ে করতেছি। আর গেটের পরে হচ্ছে ভার্বের শেষে আইনজি, আইনজি না তো ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যখন আপনি গেট শব্দটা ইউজ করবেন, গেটের পরে যে ভার্ব বসবে ওটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। আর গেট অ্যাডমিট হচ্ছে ভর্তি হওয়া। বুঝি নাই, সবাই একসাথে কথা বললে তো বুঝবো না আমি কিছু। বলেন এবার। ভার্বের পরে স্যার টু স্যার আর ইন এর ব্যবহারটা স্যার একটু বুঝাইলে ভালো হতো। ভার্বের পরে ওই যে টু কেন হইলো আর ইন কেন হইলো? আচ্ছা, কোন জায়গায় টু হইলো কোন জায়গায় নিল এটাকে বলেন। আর ওই যে I was trying to speak English. আচ্ছা, ইন স্পিক হচ্ছে কথা বলা, এজন্য টু স্পিক হয়েছে। আর ইনটা হচ্ছে ঢাকা তো একটা জায়গার নাম। ইনটা হয়েছে ইনের পরে তো এটা ভার্ব না, ইনের পরে হচ্ছে এটা জায়গা, এজন্য হয়েছে ইন ঢাকা। আর টু স্পিকটা তো ভার্ব। ট্রাইং টু স্পিক মানে চেষ্টা, ট্রাইং মানে চেষ্টা করা, কিসের চেষ্টা করা? কথা বলার চেষ্টা করা, এজন্য হচ্ছে ট্রাইং টু স্পিক।
দুইটা ভার্ব এখানে, ট্রাইং এবং স্পিক, ট্রাইং টু স্পিক। আর ঢাকা হচ্ছে নাউন, জায়গার নাম, তো এটা তো ভার্ব না, ইন হইছে। ইনের পরে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউনটাই ব্যবহার করতে হয় সাধারণত। বলে যে আমি তাহলে দিয়ে সমস্যা দিয়ে কোনো সমস্যা হবে না। স্যার হেভিলি আর ক্যাটস এন্ড ডগ একই না? একই। আচ্ছা যাই হোক, আপনাদের নতুন লিংক দিচ্ছি, আমরা কিন্তু পরেরটা যাব, ফিউচার কন্টিনিউয়াসে। ঠিক আছে, আমি কিন্তু নতুন লিংক দিচ্ছি, নতুন লিংকে জয়েন করুন। ওকে, নতুন লিংক দিচ্ছি। আচ্ছা তাহলে এখন আমরা একটু শুরু করি। আচ্ছা, নাইম সরকার, উচ্চারণের টিপস। আচ্ছা, উচ্চারণের টিপস কি? এখন এগুলোর জন্য আসলে ফোনেটিক্স শিখতে হয় ভালো করে। ফোনেটিক্স এর কিছু বিষয় থাকে, এই সম্পর্কে একটু ভালো জানতে হয় ফোনেটিক্স। আর উচ্চারণের টিপস নিয়ে অন্য কোনো সময় বা অন্য কোনো যেদিন একটু ক্লাসের চাপ কম থাকবে ওই দিন আমি একটু কথা বলবো, সমস্যা নেই। বাট ওভারঅল আসলে ফোনেটিক্স এর জ্ঞান ভালো থাকতে হবে। ফোনেটিক্স রিলেটেড যাদের নলেজ থাকবে ভালো, তারা উচ্চারণ ভালো করবেন। আর কিছু স্ট্যান্ডার্ড ডিকশনারি ব্যবহার করতে হয়। আমাদের বাসা বাড়িতে যে সেই মানধাতা আমলের ডিকশনারি গুলো আমরা ব্যবহার করি, ওগুলোতে সঠিক উচ্চারণ দেওয়া নাই। যেমন জয়, তারপর কিছু যে অক্সফোর্ড, মানে কাভারটা অক্সফোর্ড লেখা, বাট আসলে অক্সফোর্ড না। লাল রঙের কিছু বই পাওয়া যায়, অক্সফোর্ড বাজারে বিক্রি করে, অক্সফোর্ড বই, কভারটা হচ্ছে থাকে লাল রঙের। এরকম বই আছে না আপনাদের বাসায়? অক্সফোর্ড নামে অক্সফোর্ড বই আছে না? ইংলিশ টু বেঙ্গলি হাত তোলেন তো কার কার আছে? আচ্ছা, আপনাদের বাসায় অক্সফোর্ড নামে বই আছে, লাল রঙের কভার, তাই না? লাল কভার না? ওটা কিন্তু ভালো বই না, ওটা আসলে জয় ডিকশনারি। জয় ডিকশনারি জাস্ট কভারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, কভারটা চেঞ্জ করে নাম দিয়ে দিয়েছে অক্সফোর্ড। ওটা আসলে অক্সফোর্ড বই না, অক্সফোর্ড বই আলাদা। একেবারে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার জেনুইন বই হচ্ছে একদম ইংলিশ টু ইংলিশ, যেটা দাঁড়ান অক্সফোর্ডের, এটা হচ্ছে জেনুইন বই, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স। এটা ইংলিশ টু ইংলিশ, এত মোটা একটা বই থাকে, ঠিক আছে? এটা ইংলিশ টু ইংলিশ থাকে। আর এখানে পাশে দেখবেন ফোনেটিক সিম্বলসে উচ্চারণ দেওয়া থাকে, উচ্চারণ দেওয়া থাকে বাংলা বা ইংলিশে না, একদম ফোনেটিক সিম্বলসে। ফোনেটিক সিম্বলসের মাধ্যমে আপনাকে উচ্চারণগুলো দেওয়া থাকে। তো আপনাকে ওই সঠিক উচ্চারণ শিখতে হলে একটু ফোনেটিক্সটা একটু শিখতে হবে আপনাদের খুব ভালো করে। আর নর্মাল উচ্চারণ টিপস হয়তো দিতে পারবো, বাট উচ্চারণের টিপসে আসলে ওটা অনেকটা ওই অনেক ইয়ার মতো, ওই যে দুধের স্বাদটা ঘোলে মেটানোর মতো। তো মানে মোটামুটি একটা সার্বিক ধারণা পাবেন, বাট শিখতে হলে আপনাকে ওই ফোনেটিক্সটাই শিখতে হবে ভালো মতো শিখতে হলে। আর নর্মাল টিপস যেটা দিব ওটা আসলে দুধের স্বাদ ঘোলে যেমন মিটাই আমরা ওরকম, মানে অত কিছু না, জাস্ট বেসিক কিছু ধারণা পাবেন, বাট ওটা আসলে শেখার জন্য যথেষ্ট না। এর জন্য কেউ যদি সম্ভব হয় ফোনেটিক্সটা একটু শিখে নিলে ভালো হয়। তাহলে আপনারা যদি ফোনেটিক্স চর্চা করেন, ইনশাআল্লাহ ব্রিটিশ বা আমেরিকান ওদের মতো অ্যাকসেন্টে ইনশাআল্লাহ কথা বলতে পারবেন, যদি আপনি চর্চাটা করেন। চর্চা করতে হবে, খালি শিখে বলেন। মানে এই বইটা মানে কোথায় পাওয়া যায় একটু বললে ভালো হতো। পাওয়া যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে বইটা আদৌ আপনার লাগবে কিনা, কারণ কোনো বাংলা শব্দ নাই এটার মধ্যে, কোনো বাংলা কথা নাই, ওয়ার্ডও ইংলিশে, অর্থও ইংলিশে, উচ্চারণ হচ্ছে ফোনেটিক সিম্বলসে দেওয়া। এখন আদৌ এটা লাগবে কিনা, আপনি পয়সা খরচ করে কিনবেন কিনা? কিনবেন? স্যার অ্যাডভান্স লেভেলে গেলে ফোনেটিক্সটা বেশি কাজে হবে না? না এখনই নিলে একটু আওলা যাব না? ফোনেটিক্স তো বুঝবেনই না, আওলা যাবেন কি? বুঝবেনই তো না এটা। সেজন্য অ্যাডভান্স লেভেলে গেলে ফোনেটিক্সটা কার্যকরী হবে। অ্যাডভান্স লেভেলে না, ফোনেটিক্সের জন্য আলাদা কোর্সই করতে হয়। ফোনেটিক্সের কোর্সই আছে আলাদা, ওটা করতে হয়। এটিএমসি এখনো চালু করে নাই, বাট সামনে হয়তো করবে।
তো ফোনেটিক্স এর জন্য আলাদা কোর্সই করতে হয়, ঠিক আছে? এই আপনি নর্মালি বই কিনবেন, আপনাকে ইংলিশ পড়তে হবে, কোনো বাংলা শব্দ নাই। আর যদি একটু স্ট্যান্ডার্ড ডিকশনারি চান, মানে ভালো উচ্চারণ, মোটামুটি বাংলায় একটু উচ্চারণ করে দিছে কোন রকম ভালো মতো, বাংলা একাডেমিটা ভালো করে নাই, বাংলা একাডেমি ভালো না তো, মানে খারাপের ভালো হচ্ছে বাংলা একাডেমি। যদি একটু ভালো কিনতে চান, একটা নতুন ডিকশনারি আছে এবছর বইমেলায় একটা মোটামুটি একটা ভালো ডিকশনারি আসছে, মল্লিক ব্রাদার্স থেকে পাবলিশ হচ্ছে। ওটার গায়ের দাম হচ্ছে 1,500 টাকা। এখন 1,500 টাকা দিয়ে এত মোটা ডিকশনারি এটা, যিনি লেখক উনি প্রায় 25 বছর সাধনা করে বইটা লিখছেন। উনি নটরডেম কলেজের টিচার, ইংলিশ টিচার। তো ওনার সাথে এবার দেখা হয়েছিল বইমেলায়, উনি এত মোটা বই লিখছেন, খুব চমৎকার একটা বই, বাংলা একাডেমিও এত সুন্দর বানাইতে পারে নাই। ওখানে উনি ফোনেটিক সিম্বলসও দেখাচ্ছেন, প্লাস বাংলায় উচ্চারণ লিখে দিয়েছেন, বাংলায় উচ্চারণ লিখে দিয়েছেন, বাংলা অর্থ করে দিয়েছেন। গায়ের দাম 1,500 টাকা। এখন ওই বইটা আপনাদের পোষাবে কিনা, এত দাম দিয়ে বই, একটা ডিকশনারি কিনবেন কিনা, এখন ওইটা অনেকটা চিন্তার বিষয়, ঠিক আছে? আর তো আমরা পড়াশোনায় আসি। আর যদি বলেন যে না আচ্ছা তারপর ওই বইটা কিনবো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি অনলাইনে, দেখি লিঙ্ক পাই কিনা, তাহলে হয়তো অনলাইন থেকে কিনতে হবে আপনাদের। মল্লিক ব্রাদার্স এর ডিকশনারি, ওটা মানে প্রকাশক মল্লিক ব্রাদার্স। বলেন রাইটারের নাম কি? রাইটারের নাম মনে নাই, ওটা পাবলিশ করছে মল্লিক ব্রাদার্স। আমি তো রাইটারকে পার্সোনালি চিনি না, জাস্ট এবার বই মালিকের চোখে পড়লো। এবার আমি তো প্রচুর বই কিনি, দেখেন না আমার বাসায় কত বই, কত বই হয় জানেন? এখানে পুরা আমার রুমে কিন্তু পুরাটাই বইয়ে ভরা, খালি তো এইটুকু দেখতেছেন, পুরাটাই বইয়ে ভরা। কম করে হলো 5,000 বই হবে এখানে। জি স্যার, ছোটখাটো লাইব্রেরি, ছোটখাটো না মোটামুটি বড় লাইব্রেরি। আচ্ছা যাই হোক, আমরা পড়াশোনায় আসি। আর যদি চান তো আমি ওই কিনতে চান, তাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দিব না মেসেঞ্জারে, যদি কিনেন আর কি। কিনবেন মানে ওটা? হ্যাঁ আচ্ছা, লিঙ্ক আমি দিয়ে দিব না, এটা যদি পারেন সম্ভব হয়। ওটা এত মোটা বই, চমৎকার বইটা, বইটা সুন্দর, বাট দাম অনেক, এটাও বেশি, অনেক দাম, অতিরিক্ত দাম। কাগজের দাম বেড়ে যাওয়াতে দাম বেশি আর কি। অনলাইন কপি পাওয়া যাবে না স্যার? অনলাইন কপি পাবেন না, আপনি অনলাইন থেকে কিনতে পারবেন। রকমারি থেকে আপনি অর্ডার করলে ওরা তো আপনার বাসায় এসে পৌঁছে দিবে। রকমারি থেকে বাসায় এসে দিয়ে যায় স্যার? হ্যাঁ স্যার রকমারি থেকে তো স্যার বাসায় দিয়ে যায় স্যার। হ্যাঁ, তো রকমারি থেকে ইয়া দিবেন, আপনি অর্ডার দিয়ে দিবেন। আচ্ছা আমি দেখি ক্লাস শেষে আমি পারলে একটা লিঙ্ক পাই কিনা, যদি খুঁজে পাই আর কি লিঙ্ক রকমারিতে, আমি লিঙ্ক দিয়ে দেবো না, যে যার ইচ্ছা কিনে নিলেন। আচ্ছা পড়াশোনায় আসি। আচ্ছা এবার আছেন ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে কোনো কাজ যখন আমরা কন্টিনিউ করি। পাস্ট কন্টিনিউয়াস অতীতে যখন কন্টিনিউ করছি। এবার ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে কন্টিনিউ করা। আপনারা মনে করেন ক্লাস শেষে অনেকে কি করবেন, অনেকে হয়তো কোনো সিনেমা দেখবেন, কথা আমি ক্লাস শেষ হওয়ার পর একটা মুভি দেখতে থাকবো, একটা না কোনো কাজ করতে থাকবেন ভবিষ্যতে ক্লাস শেষে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। অনেকে করবেন কি, খাবার দাবার খাবেন, ভাত খাবেন, ক্লাস শেষে আমি ভাত খাইতে থাকবো, এটা কন্টিনিউয়াস। আবার মনে করেন অনেকে ক্লাস শেষে ঘুমায় পড়বেন, কালকে অত তাড়াতাড়ি অফিসে যেতে হবে, আমি ক্লাস শেষে বাবা আমি কোনো কাজ করবো না, সরাসরি ঘুমাইতে থাকবো, একদম একটানা ঘুমাবো, একবার সকালে উঠবো। মানে ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউ করা, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউ থেকে কিন্তু কন্টিনিউয়াস। এতক্ষণ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার। ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউয়াস করলে, মানে কন্টিনিউ করলে ফিউচার কন্টিনিউয়াস। এর মধ্যে কোনো সমস্যা আছে বলেন? না স্যার। ওকে, তো এবার আমরা স্ট্রাকচারটা দেখি আগে। সাবজেক্ট আচ্ছা হচ্ছে শ্যাল বি আমরা ফেলে দিছি, কেন আমরা তো শ্যাল বি বলছি যে এটা ব্রিটিশরা ইউজ করে, আমরা দিব উইল বি। উইল বি পরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এখন ধরেন
সে ভবিষ্যতে কি কাজ করতে থাকবে? কি আছে এক্সটেনশন তো আবার দিছি এক্সটেনশন। আমার টাইপিং আবার স্লো, এত স্লো, তারপর ঠিক মতো আবার বাটনে হাতও পড়ে না। আচ্ছা ধরেন she will be watching a film or watching a movie. She will be watching a movie. সে একটি মুভি দেখতে থাকবে। ভবিষ্যতে হয়তো আমার ক্লাস শেষে হয়তো আপনাদের মতো কেউ হয়তো মুভি দেখবেন, হতে পারে। সে ভবিষ্যতে কোনো একটা কাজ করতে থাকবে, মানে কন্টিনিউ করতে থাকবে। she will be watching a movie, সে একটি মুভি দেখতে থাকবে। সে একটি মুভি দেখতে থাকবে না, আমাদের বইতে কিন্তু ওন্ট দেওয়া আছে, বাট আমরা ওন্ট দিব না, আমরা দিব উইল নট। she will not, আমাদের বইতে কিন্তু আছে ওন্ট, will not be watching a movie। সে একটি মুভি দেখতে থাকবে না। স্যার বলেন। শ্যাল বি কি হবে না? না, আমরা শ্যাল বি আর দিব না, কারণ শ্যাল তো ব্রিটিশটা ফলো করে, ওটা আমরা এখন আর ফলো করবো না। আমরা এখন উইল দিব, সবকিছুর সাথে উইল, শ্যালের ব্যবহার করব না। এখন প্রশ্ন হচ্ছে উইল শি বি ওয়াচিং আ মুভি, সে কি একটি মুভি দেখতে থাকবে? ঠিক আছে, উইল শি বি হবে এখানে, উইল শি বি ওয়াচিং আ মুভি, সে কি একটি মুভি দেখতে থাকবে? সে কি একটি মুভি দেখতে থাকবে না। এখানে আপনি উইল নট কে ওন্ট বলতে পারেন, কারণ আপনি যেহেতু কোশ্চেন করছেন, কোশ্চেন করার সময় আপনি শর্ট ফর্ম ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট এসআইডি থাকলে শর্ট ফর্ম ইউজ করবেন না। ওন্ট শি বি ওয়াচিং আ মুভি, সে কি একটি মুভি দেখতে থাকবে না। তারপর ডাব্লিউএইচ আমরা ব্যবহার করি, এগুলো আমরা বসাই নেই। Why will she be watching a movie? সে কেন একটি মুভি দেখতে থাকবে? সে কোথায় একটি মুভি দেখতে থাকবে? সে কখন একটি মুভি দেখতে থাকবে? সে কিভাবে একটি মুভি দেখতে থাকবে? এটা কি আমরা নেগেটিভ করি? এই উইল নট কে আমরা দিয়ে দেব ওন্ট। কেন একটি মুভি দেখতে থাকবে না? সে কোথায় একটি মুভি দেখতে থাকবে না? সে কখন একটি মুভি দেখতে থাকবে না? এবং সে কিভাবে একটি মুভি দেখতে থাকবে না? দেখেন এটা বুঝতে সমস্যা আছে কিনা। স্যার উইলের পরে কি? উইল বি, তারপরে শি হয় না? উইল বি এর পরে শি দিতে চাচ্ছেন কেন? আপনি মেইন অক্সিলারি দেখেন, বিটা মেইন না। আমাদের মাথা ব্যথা হচ্ছে যেহেতু আমরা ফিউচার করতেছি, ফিউচারের আমাদের মূল অক্সিলারি ভার্ব উইল, মূল অক্সিলারি হচ্ছে উইল, তো উইলটা আগে হবে, বিটা না। উইল শি হবে, বিটা একসাথে করা যাবে না। উইলটাকে আগে রাখতে হবে, বিটাকে বি এর জায়গায় রাখতে হবে। আমাদের শুধু উইলটা আগে পড়ে যাবে, উইলটা আগে পড়ে যাবে, সবকিছু উইলের সাথে হবে। কোশ্চেন করার সময় উইলটাই আগে যাবে, কারণ আমাদের ফিউচারের মেইন অক্সিলারি হচ্ছে উইল, তো উইলের সাথে সব খেলা। উইল আচ্ছা, বাচ্চা কথা বলতেছেন, আমি বুঝতেছি না। আপনারা প্লিজ বেবিকে না হয় অন্য কারো কাছে দিয়ে বসেন আর কি। স্যার বলতেছিলাম উইল বি কি পুরোটাই অক্সিলারি ভার্ব না, শুধু উইল অক্সিলারি ভার্ব? উইল বি পুরোটাই অক্সিলারি ভার্ব, ঠিক আছে, বাট আপনার মূল অক্সিলারি কি? ফিউচার টেন্সের মূল অক্সিলারি কিন্তু উইল বিটা অক্সিলারি, ঠিক আছে, বাট মূল অক্সিলারি কোনটা? ফিউচার টেন্স তো এটা। শ্যাল উইল আমরা দিয়ে আমরা ফিউচার নির্ধারণ করি না? জি স্যার। তো মূল অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, তো উইলের সাথে মূল মেইন খেলাটা হবে সব উইলের সঙ্গে। তো বিটা বি এর জায়গায় থাকুক, আমরা খেলবো উইলটাকে সামনে নিব, উইলের সাথে নট লাগাবো, সবকিছু উইলের সাথে খেলবো আমরা। জি স্যার। আচ্ছা, এখন বইটা একটু কুইক দেখেন, আমরা মেইন বইতে চলে যাবো। আচ্ছা, দরকার হলে বইটা পরে দেখেন, বইটাও মোটামুটি এক্সাম্পলস আছে, এটা পরে দেখেন। আমরা মেইন বইটাতে চলে যাই। আমাদের মেইন না তো আরেকটা এক্সট্রা বই আছে, ওটা তো অনেকগুলো এক্সাম্পলস আছে, ওগুলো একটু দেখবো আমরা।
এই বইটা এখানে রাখি নাই, আপনার যে এলিমেন্টারি 1 বইটা বের করেন, ওটা ওখান থেকে এক্সাম্পলস গুলো আমরা একটু দেখবো। আজকে আমরা যে কন্টিনিউয়াস টেন্স গুলো পড়লাম ওগুলো একটু দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখেন 8 নম্বর পৃষ্ঠা, 8, 9, 10। 8, 9, 10টা একটু সবাই একটু দেখতে থাকেন। আমি একটু দেখি ওই যে আপনাদের ওই ডিকশনারি লিংকটা পাই কিনা, আর কোশ্চেন্স থাকলে করেন, ঠিক আছে? স্যার বইটা রকমারিতে আছে দেখলাম। তাই না? তা আপনি লিংকটা দিয়ে দেন তাহলে ইয়াতে, তাহলে তো হয়ে যায়, তাই না? তাহলে আমি আর না খুঁজি। পাইছেন না আপনি? এখন স্যার ওটা হয় কিনা স্যার দেখলাম, আপনি তো দেখছেন বইটা, এই জন্য আপনি দেখলে ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বইটা দেখেন, আমি একটু বইটাও দেখি, আর আগে ওটা ভালো করে দেখেন। স্যার এলিমেন্টারি কত বইয়ের কত পেজ স্যার? 8 নাম্বার পেজ ভাই। 8, 9, 10। আর প্রশ্ন করলে করেন, সমস্যা নাই, প্রশ্ন আমি শুনবো, সমস্যা নাই। আমি বই খুঁজতেছি, তার মধ্যে না আমি শুনতেছি না। আচ্ছা বলেন কি সমস্যা মেহেদী হাসান? জি স্যার, এই যে হোয়াট আর ইউ লিসেনিং টু, স্যার টুটা কেন হলো স্যার এখানে? আচ্ছা, লিসেনিং টু হচ্ছে আপনি যখন কাউকে শুনতেছেন, কারো প্রতি শুনতেছেন, তখন টু ইউজ করতে হয়। আর ইউ লিসেনিং টু মি, তুমি কি আমার কথা শুনছো? টু মি, এখানে মিটা আমি ব্যবহার করি নাই, বাট টু তে বোঝাচ্ছে আপনি কারো প্রতি শুনতেছেন, কাউকে শুনতেছেন, এই জন্য টুটা ব্যবহার হয়। আচ্ছা, যদি আপনি আর ইউ লিসেনিং ও বলেন তা তো সমস্যা নেই, বাট লিসেনিং টু দিয়ে মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করলো। আচ্ছা আমি লিংক দিয়ে দিছি আপনাদের ইয়াতে, আপনি পাইলে, রকম এটা আবার বেশি দাম, আপনারা যদি সম্ভব হইতো যে বইমেলা থেকে কিনতে পারতেন তাহলে আরো ভালো হইতো আর কি। বইমেলা আমি দাম করেছিলাম, ওটার দাম 1500 টাকা চেয়েছিলাম, আমি কিনি নাই, কারণ বাসায় তো অনেক বই আমার, ওই অক্সফোর্ড ক্যামব্রিজে আমার হয়ে যায়, আমি তো আবার ফোনেটিক সিম্বল পড়তে পারি, সো আমার এটা লাগে না। ঠিক আছে, আপনারা একটু দেখতে পারেন ওখানে। স্যার আই এম নট কোরাইলিং উইথ হিম হবে কোরাইলিং উচ্চারণটাতে? কোয়ারেলিং, হ্যাঁ কোয়ারেলিং উইথ হিম, সমস্যা কি? না স্যার মানে উচ্চারণটা কোরাইলিং, কোরাইলিং হবে না? কোয়ারেলিং, কোয়ারেলিং, কোয়ারেল, কোয়ারেল, কোয়ারেলিং, কোয়ারেলিং। কোয়ারেলিং, কটাকে খর মতো উচ্চারণ করবো, অ্যাসপিরেশন করবো, কোয়ারেলিং বল না বলে আমি বলবো কোয়ারেলিং, আই এম কোয়ারেলিং উইথ ইউ। কোয়ারেলিং উইথ ইউ, উইথ না, উইথ, the, with you, with you, with, with না, তো না, the, with স্যার, with, তো না, বললাম তো with না, with, the, with, রসু, রসুই, the, with না, তো না, the, হ্যাঁ, with, with,
হ্যাঁ রাইট, উইথ। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াসে চলে আসেন 20 নাম্বার থেকে। 20 থেকে 22 পাস্ট কন্টিনিউয়াস। Sir, my mom is cooking beef with cabbage. উচ্চারণ ঠিক আছে? ক্যাবেজ না, ক্যাবেজ। Cabbage. উইথ ক্যাবেজ। আর কুকিং হবে না স্যার? কুকিং, কুকিং না, কুকিং। 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 He was reciting না reciting? একসাথে দুজন বলেন না, একজন করে বলেন। এমডি মুদাসির, হ্যাঁ আপনি বলেন, রাকিব বলেন প্রথমে। স্যার 20 নাম্বারটা, what were you watching on TV? স্যার এখানে অনটা কি? ওয়াচিং অন টিভি। অন টিভি কি সমস্যা? অন টিভিতে কি অনটা কেন বলবো? অনটা হচ্ছে কোন টেলিভিশন ইলেকট্রনিক জিনিসের আগে সাধারণত অন বসায়, অন কম্পিউটার, অন টেলিভিশন। সাধারণত ইলেকট্রনিক জিনিসের ক্ষেত্রে সাধারণত অন বসানো হয় প্রিপজিশন হিসাবে। আচ্ছা ইমরান সাহেব, হি ওয়াজ, আর আমান সাহেব আগে বলেন, আর না নাইম পরে বলেন, আমান বলেন আগে। আমান ওয়াজ রিসাইটিং না রিসিটিং? হ্যাজ হি রিসাইটিং। হ্যাঁ আচ্ছা নাইম বলেন। স্যার এই যে এগুলা কি প্রিপজিশন, যে ওয়ান উইথ, এগুলা কি প্রিপজিশন? রাইট, হ্যাঁ প্রিপজিশন এগুলো। এগুলো ক্লাস হবে আমাদের? হ্যাঁ প্রিপজিশনের উপর লেভেল 1 এ ক্লাস হবে। স্যার প্রিপজিশনের ক্লাসটা মনে আগে করার দরকার ছিল তাহলে। আসলে অফিশিয়াল নিয়ম অনুযায়ী আমি আগে করাতে পারবো না, আমাকে অফিস যেভাবে বলবে আমি সেভাবেই চলতে বাধ্য। তাহলে স্যার 2 in 1 স্যার এগুলা তাহলে বুঝতে পারতাম আর কি স্যার। অসুবিধা নাই, আপনাদের তো বঞ্চিত করা হবে না, মানে একটু পরে করানো হবে আর কি। আচ্ছা আমি একটু আমার দরজায় একটু লোক আসছে, কেউ হয়তো আসছে, আমার বাসায় কেউ নাই, সবাই গেছে বিয়ের দাওয়াতে, আমার একা ফেলে। দেখছো কত খারাপ। আচ্ছা হ্যাঁ বলেন। স্যার 19 নাম্বার শেষের শব্দটা
মাই মম ওয়াজ কুকিং বিফ উইথ ক্যাবেজ ক্যাবেজ শব্দটা ক্যাবেজ 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 ক্যাবেজে বললেও সমস্যা নেই, ক্যাবেজ বললেও সমস্যা নেই, বাট অ্যাসপিরেশন নিয়ম অনুযায়ী ক্যাবেজ বলতে হয়। ক্যাবেজ। আর আপনাদের প্রিপোজিশনের উপরও ক্লাস হবে, এটা আবার সম্ভবত 18-19 নাম্বারের দিকে। তো আমাদের অফিসিয়াল নিয়ম হচ্ছে সিরিয়াল মেনটেন করতে হয়, আমরা চাইলে ইচ্ছা মতো করতে পারি না, কারণ আমরা যে আজকে ক্লাসটা নিলাম এটা কিন্তু অফিসের রেকর্ড থাকে। তার আপনি কিসের উপর ক্লাস নিলেন ওই যে ওরা ওই সিরিয়ালি রেকর্ড করে রাখে। তো আমি উল্টা পাল্টা করতে পারবো না, উল্টা পাল্টা করলে এটিএম স্যার সরাসরি আমরা ধরবে যে কি ব্যাপার, তুমি কি আমার চেয়ে বড় মাত পড়ে গেছো নাকি। স্যার এই সিরিয়ালটাই ঠিক আছে, প্রিপোজিশন থেকে টেন্সের প্রায়োরিটি তো বেশি, প্রিপোজিশন না বুঝলেও চলবে কিন্তু টেন্স না বুঝলে হবে না। টেন্স তো লাগবে না, প্রিপোজিশনও লাগবে, তার মানে এই না যে প্রিপোজিশনের গুরুত্ব কম, প্রিপোজিশনের গুরুত্ব অনেক অনেক বেশি। ঠিক আছে, তারপরও প্রিপোজিশনটা সিরিয়ালি আমরা পরে আসবে, এটা আসতেছে আর কি। স্যার বাক্য গঠন করার জন্য তো প্রিপোজিশন আবশ্যক, তাই না? তা তো অবশ্যই অনেক 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 গুরুত্বপূর্ণ, এটা প্রিপোজিশন অনেক গুরুত্বপূর্ণ, এটা কেউ বাদ দেওয়া যাবে না। স্যার যেটা বাংলা স্যার বিভক্তি, তাই না স্যার? বাংলায় কি জানি না আমি, এটা প্রিপোজিশনই বলি। প্রিপোজিশন ছাড়া কি বাক্য গঠন করা যায়? প্রিপোজিশন ছাড়া বাক্য গঠন করা কঠিন। স্যার উত্তর নাকি টপিকস না টপিকস হবে? টপিকস টপিকস। আর 10 PM 10 PM বানান বলেন। মানে সময়ের ক্ষেত্রে কি 10 না 10 হবে এটা বলতেছিলাম। ও 10 আবার ফিউচার কন্টিনিউয়াসটা দেখবেন 32 থেকে 34 32 থেকে 34টা দেখেন ফিউচারে। আর প্রিপোজিশনের অর্থ বাংলা দেওয়া আছে, এটা দেখেন, পদ্মান্বয়ী অব্যয় ঘটিত। বাংলা দেখছেন ডিকশনারিতে? পদান্বয়ী অব্যয় ঘটিত, কি চমৎকার বাংলা। এই জন্য এটা বাংলা আমি জানি না, এই জন্য কেউ জিজ্ঞেস করলে আমি বলি যে এটা জানি না, কারণ বাংলাটা ভয়ানক, এই জন্য প্রিপোজিশন। কত নম্বর পেজে বলছিলেন যেন? আমি তো ভুলে গেলাম, তাও কত বললাম? 32 থেকে না? 32 থেকে। আচ্ছা হ্যাঁ 32 থেকে মানে 35। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা একটু দেখেন সবাই। স্যার ইংরেজি বোঝার জন্য বা কথা বলার জন্য কি মানে বাক্য গঠন শিখতে হবে আগে? আপনাকে তো বাক্য গঠন তো শিখতে হবে, তার আগে টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। টেন্সটাই হচ্ছে আপনার ইংরেজি ভাষা শেখার মূল চাবিকাঠি। টেন্স আপনি ভালো বুঝবেন, অন্যান্য আস্তে আস্তে অন্যগুলো সহজে ক্যাচ করতে পারবেন, কিন্তু টেন্সটাই যদি আপনি ভালো না বুঝেন তখন অন্যান্য জিনিস ক্যাচ করা কঠিন। সো টেন্সটা আপনাকে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। ঠোঁটস্থ মানে কি? একবারে আত্মার সাথে মিশিয়ে ফেলতে হবে। টেন্স একদম খুব ভালো মতো শিখতে হবে। আমি পড়াচ্ছি তার মানে এইটুকুই, টেন্স কিন্তু এইটুকু না। আমি পড়াচ্ছি খুব শর্টকাট, আপনাদের পড়াচ্ছি কিন্তু শর্টকাটে, মানে 1.5 ঘন্টা সময় আমি আপনাদের শর্টকাট সময় দিচ্ছি। তো আপনাদের কিন্তু শর্টকাটের সুযোগ নেই, আপনাকে কিন্তু ভালো মতো পড়তে হবে। এটাও পড়বেন, দরকার হলে যদি এক্সট্রা কোনো গ্রামার বইও একটু দেখা লাগে ওটাও দেখবেন। এটা তো পড়বেনই, এছাড়াও আপনাদের বাসা বাড়িতে নিশ্চয়ই কোনো অবশ্যই একটা গ্রামার বই আছে, হয় চৌধুরী হোসেন আছে, হয় পিসি দাস আছে, নাহলে জাকির হোসেন প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন গ্রামার বই আছে, এগুলো একটু চোখ বুলাবেন। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা মেহেদী হাসান বলেন। স্যার আমি একটু ক্লাসের বাইরে নিয়ে যেতে চাই। ক্লাসের বাইরে নিয়ে যেতে চান? আচ্ছা বলেন। জি স্যার, ওই যে যখন এটিএম সে দেখা করতে গেছিলাম এটিএম স্যারের সাথে, তো একটা টেস্ট দিছিল স্যার, ওই যে বলবো স্যার টেস্টটা? বলেন। একটা সেন্টেন্স দিয়েছিলেন আর কি। আচ্ছা বলেন। যে
বলছে করিম শনিবারে, এরকম আর কি কোশ্চেনের প্যাটার্নটা, করিম শনিবারে আমাকে যে বইগুলি দিয়েছিল সেগুলি খুব গুরুত্বপূর্ণ আর কি। তো আমি লিখছি হুইচ বুকস করিম হ্যাজ গেভ মি অন স্যাটারডে, দোজ ওয়ার ভেরি ইম্পর্টেন্ট। এটা কি ঠিক হবে স্যার? না ঠিক না, আপনি সেন্টেন্সটা বলেন, আমি লিখি। করিম ওখানে ছিল আকাশ শনিবারে আমাকে যে বইগুলো দিয়েছিল সেগুলো অনেক দামি। আচ্ছা জি এরকম ছিল। ওকে, তাহলে আমরা দিয়ে দিই অন স্যাটারডে, তাই না? অন স্যাটারডে এক্সটেনশনটা আগে দিই, অন স্যাটারডে শনিবার। হ্যাঁ, আকাশ যে বইগুলো দিয়েছিল। ওকে জি, সেগুলো অনেক দামি। আকাশ gave me, কারণ এটা past tense, স্যাটারডে তো past tense হিসেবে ধরবো। সো আকাশ gave me the books which were so costly. এটা On Saturday, Akash gave me the on Saturday Akash gave me the books which were very costly. অথবা এক্সপেন্সিভ, আপনি চাইলে এক্সপেন্সিভও দিতে পারেন। আচ্ছা, এইরকম হবে সেন্টেন্সটা। অন স্যাটারডে এক্সটেনশন একটা প্যাটার্ন। এখন দেখেন এটা কিন্তু সাবজেক্ট আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, খেয়াল করছেন? পরেও কিন্তু এক্সটেনশন। এক্সটেনশনের বিষয়টা হচ্ছে আগে পরে দিতেই পারেন, সমস্যা নেই, বাট এসবিওটা ঠিক রাখতে হবে। দেখেন এসবিওটা কিন্তু এইভাবে, আকাশ গেভ মি দ্য বুকস, এটা কিন্তু দেখেন এক্সটেনশন, এই সাবজেক্ট ভার্বটা কিন্তু আমি ঠিক রাখছি, এসবিওটা ঠিক রাখছি। সাবজেক্ট ভার্ব আপনি ঠিক দেখে বাকি আপনি আপনার মতো করেন, সমস্যা নেই। আচ্ছা, এটা পারেন নাই তাই না? পারলে তো আমি এখানে হ্যাজ জুড়াই দিছি স্যার। এটা আমার এখানে একটু সমস্যা হয় যে পাস্ট পারফেক্ট আর হলো পাস্ট ইনডিফিনিটটা মনে হয়। পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট সমস্যা। শুনেন, এবার আপনার একটা কথা বলি, আপনারা নেক্সট ক্লাসে কিন্তু পাস্ট পারফেক্ট নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাসটা, তাই না? আপনারা ক্লিয়ার করে দিব সবকিছু, মিস করেন না ইনশাআল্লাহ। পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে আপনার আর জীবনে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, হুইচ আর ভেরি এক্সপেন্সিভ দিলে কি হতো? হ্যাঁ, এক্সপেন্সিভ দিলেও হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। বুধবারে কাজ দিবেন? হোমওয়ার্ক দিবেন আজকে? হোমওয়ার্ক যেগুলো করাইছি সুন্দর করে এগুলো অন্য একটা সেন্টেন্স দিয়ে করে রাখবেন। যেগুলো করাইছি আমি যে সেন্টেন্স দিয়ে করছি অন্য একটা সেন্টেন্স দিয়ে করবেন, আবার বই থেকেও না, আমি যেগুলো দিছি না, অন্য একটা সেন্টেন্স দিয়ে করে রাখবেন। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবেন বাসায়। ওকে দেন, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।